প্রহর এগিয়ে যাচ্ছে, রুহুলও যাচ্ছিল, তবে প্রহরের কথাই থেমে গেল। ভাবলো বলবে কিনা, তখনই প্রহর হেসে বলে, দুর্বলতাকে বেশি দিন বাইরে রাখলে হারানোর ভয় থাকে। যদি দুর্বলতাকে সঙ্গী করে ভালোবাসে রূপান্তর করতে চাও, তবে সময় না নিয়ে তাকে নিজের করে নাও। কিন্তু প্রহর ভাই, অনিমার মনে হয় পছন্দ করে, কিন্তু ওই মিথির বাচ্চার জন্য রাজি হতে চায় না। শয়তানটা সারাক্ষণ আমার নামে বদনাম করে। রুহুলের ছেলে মানুষই কথায় প্রহরের ঠোঁটে আলতো হাসি দেখা গেল। রুহুল তাকিয়ে দেখছে আর ভাবছে, হাসি কেন? সে তোর ছোট, তাই তার বড় হয়ে মজা করিস। সম্পর্কটা ওর সাথে এমন, তাই ও সব মজা করে বলে। বাস্তবে সেও তোর ভালো চায়। সামনে যা বলে তা সত্যি নাও হতে পারে। এসব প্রেম নাকি ক্ষণিকের মোহ, তাকে জানতে হবে। প্রেমে পড়া খারাপ না, কিন্তু প্রেম বেশি দিন টেকে না। ভালো লাগলে কিংবা ভালোবাসলে ঘরে তুলতে সময় থাকবে। তোর তো তেমন পরিস্থিতি আছে, হতভাগ্য তো কেবল আমি। শেষের কথাটা শুনে রুহুল না বুঝতে পেরে জিজ্ঞেস করে, তুমি হতভাগা কেন প্রহর ভাই? কাউকে ভালোবাসো? প্রহর চলতে থাকলো। গ্রামের মধ্যে দিয়ে আসছে শমসের দাওয়ান, তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ভালোবাসা মরণ ব্যাধির মতো, না চাইতেও মনে বাসা বাঁধে। এতটুকু বলেই প্রহর গমগমিয়ে চলে গেল। রুহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, ভাবছে প্রহরের মনে কি আছে। খোলসা করেও তো বলল না। ধুর, এত ভেবে কাজ কি? নিজের প্রীতি নিয়ে বাঁচি না অন্যের কথা নিয়ে। মাথা ব্যথা করে ব্রেন কমাতে চাই না। প্রহর শমসের দেওয়ানের কাছে গেল। তিনি এক লোকের সাথে কথা বলছিলেন। প্রহরকে দেখে সেই লোক জিজ্ঞেস করে, কখন আসলি? কাশাম বাড়িতে আইছে, দেখা করে আসিস। কবে এসেছে? থাকবে নাকি চলে যাবে? অফিসে নাকি ছুটি দেয় না? বুঝো তো, বেসরকারি অফিস, কাল পরশু চলে যাবে। ঠিক আছে, কাল সকালে যাবো একবার। লোকটা চলে গেল। কাশেম প্রহরের স্কুল জীবনের বন্ধু, মানে একসাথেই পড়তো। স্কুল শেষ করে আর পড়েনি, অভাবে গেল শহরে চাকরি করতে। অভাব বড় যন্ত্রণার। এই অভাব কত কিছু কেড়ে নেয়, কারো বাড়ি ফেরা, কারো প্রিয় মানুষ, আবার কারো হাসি খুশি জীবন। সব আয়োজন শেষ, আর যা বাকি আছে সব কাল করতে হবে। তোর কিছু করার ইচ্ছে থাকলে বলিস। নানার কথায় প্রহর বলে, আমার টিউশনের টাকা জমা আছে, কিছু তার মধ্যে থেকে সব খরচ করব। যতটুকু বাড়ি করব, বেশি কিছু করার প্রয়োজন নেই। শমশের দাওয়ান দ্বিমত করলো না। প্রহর মানিব্যাগ থেকে কয়েক হাজার টাকার নোট শমশের দাওয়ানের হাতে দিল, বলল, তোমারটা জমি থেকে যে অর্থ আসে আর টিউশনে করে যা পাই, সব মিলিয়ে কিছু করে টাকা থেকে যেত। তার মধ্যে এখানে কিছু আছে, এগুলো দিয়ে যা হবে তাই সামর্থ্য অনুযায়ী করা উচিত। মায়ের ছেলের এর চেয়ে বেশি কিছু নেই। শমশের দাওয়ান হঠাৎ জিজ্ঞেস করে। প্রহর মিথিকে নিয়ে তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে? থমকে দাঁড়ায়। হঠাৎ এমন প্রশ্নে সে ভাবান্তরিত হলো। এমন প্রশ্ন করার তো কথা নয়, তবে হঠাৎ কেন? এমন প্রশ্ন কেন? মিথিকে নিয়ে মানিক আর সোলাইমান কিছু ভেবেছে, যদিও আগে থেকে ভেবে রাখা। ছোটবেলায় তোর সাথে নিজে মজা করতো সবাই, তাই জিজ্ঞাসা করলাম। জানি তুই সেসব ধরিস না। প্রহর পুকুর পাড়ে মিথির দিকে এক পলক তাকায়, ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা টেনে মনে মনে বলে, যে অনুভূতি মুখে বলার কারণে সে জানতে পারেনি, সেখানে আর কি অনুভূতি বুঝতে পারবে এই আশাও করিনি। প্রহরকে মোহনিয়া বেগম ডেকে এনেছে। রাতে রান্না করেছে শীতল, প্রহরের পছন্দের, তাই খেতে নিয়ে এসেছে। প্রহর আসতে চায়নি, তারপর একটা কথা শুনে সে আসে। মিথি ঘরে বসেছিল। মোহনিয়া বেগমের ডাকে ঘর থেকে বাহিরে হয়। বারান্দায় তার মা আর প্রহর দাঁড়িয়ে আছে। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। প্রহরের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মানিক সাহেব আজ শ্বশুর বাড়ি গেছে দাওয়াত খেতে। মিথিকে যেতে বললেও সে যায়নি। মিথি বিছানা পাততো, আমি পানি নিয়ে আসছি, তুই খেতে দে। এতটুকু বলেই মোহনিয়া বেগম জগ নিয়ে কলপার গেল। মিথি বিছানা বিছিয়ে দিতে প্রহর বসে পড়ে। মোহনিয়া বেগম ততক্ষণে পানি নিয়ে এসে পড়ে। খাওয়ার মাঝে মোহনিয়া বেগম আর প্রহর অনেক কথাই বলছে। মিথি চুপচাপ আছে। প্রহর একবারও তাকালো না। মিথি যখন পানি খেতে ব্যস্ত তখন সে তাকায়, যা মিথির দৃষ্টিগোচর হলো না। খাওয়া শেষে রান্নার প্রশংসা করলো। মোহনিয়া বেগম শাশুড়িকে ভাত দিয়েছেন ও বাড়িতে। সেখানে প্লেট আনতে গেল। রয়ে গেল কেবল মিথি আর প্রহর। নিস্তব্ধ নীরবতা চলছে। প্রহর বুঝলো এখানে থাকা যাবে না। সে না তাকিয়ে চলে যেতে নিলে, তবে সে কি আর যেতে পারলো? প্রহর ভাই, সেদিন জানালায় চুড়ি আর চিরকুট আপনি রেখেছিলেন? প্রহরের পা জোড়া থেমে গেল।
হৃদয়ের দোলা দিল অথই প্রেমের গল্প। সে তাকিয়ে আর থাকতে পারল না। আঙিনা থেকে সোজা হয়ে ঘুরে চোখ রাখলো বারান্দায় দাঁড়িয়ে থাকা মিথির উপর, যে উত্তরের আশায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। এত আকুলতা যদি তার জন্য হতো তবে কি মন্দ হতো? হ্যাঁ, দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? মন খারাপ দেখে? প্রহর হেসে জবাব দিল। হ্যাঁ, তাই। মন খারাপে তো কি মানায় না, তাই। মিথি দৌড়ে ঘর থেকে সেই ডায়েরিটা আনে। প্রহরের কাছে এসে সেই শেষ পৃষ্ঠাটা বাহির করে সামনে ধরে, জিজ্ঞেস করে, এটা কার জন্য লিখেছেন প্রহর ভাই? মিথির প্রবল আগ্রহে এবার জল ঢেলে দিল প্রহর। বলল, কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না মিথি, কিছু উত্তর খুঁজে নিতে হয়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাস না। উত্তর মিললেও সে উত্তর ভালো নয়, বরং খারাপ কিছু বয়ে আনবে। জীবনে কে আছে একবার বলে দেখুন। আপনার এমন জীবন মোটেও প্রাপ্য নয়। আমি চেষ্টা করতে পারি তাকে এনে দেওয়ার। প্রহর এগিয়ে গেল। এবার আর থামলো না, দরজার কাছে গিয়ে কেবল একটা কথাই বলল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ যা চায় তা পায় না। তার কথাটা মিথ্যে নয়, তাই তো আমিও তাকে পাবো না। মিথির ভাবনা নড়ে গেল। মনে অন্য কিছু আসলেও তা প্রহরের উত্তরে মিথ্যে প্রমাণিত হলো। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায়। জ্যোৎস্না রাতে আকাশে আধখানা চাঁদ দেখা দিচ্ছে। তখনই একটা জোনাক পোকা কোথা থেকে উড়ে যেন এলো। প্রহর সেদিকে তাকিয়ে হাসে। আজকাল গ্রামেও জোনাকি আর দেখা যায়, অথচ আগে কত দেখতে পেতাম না বুঝে পা দিয়ে মারিয়ে দিলাম, মাটিতে মিশিয়েও জ্বলতো বলে। সবশেষে বাড়ির পথে যেতে যেতে একবার মিথির বাড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, জীবনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, আনন্দ পেলাম সামান্য, কেবল পাইলাম না তোমার ভালোবাসার আধিপত্য। শুক্রবার জুম্মার নামাজের পর মিলাদ হবে, তারপর সেই লোকগুলোকে খাওয়ানো হবে। এমনইভাবে আয়োজন চলছে। এখন সকাল 10টা, সকলে কিছুটা ব্যস্ত। রান্না হচ্ছে, আরেকদিকে আলুর ঝোল ছড়িয়েছে। ভাত আর একটু পর চড়াবে, নয়তো এখন থেকে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। মাংস, আলুর ঝোল, তরকারি, তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর বাকি কাজ। প্রহর পিয়াস দুজন কাজে ব্যস্ত। শমসুর দাওয়ান চেয়ারে বসে আছেন, কোথায় কি করতে হবে তা মাঝে মধ্যে বলে দিচ্ছেন। প্রহর কাজের ফাঁকে একবার এদিক সেদিক তাকায়, কিন্তু না, কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেল না। দূরে শুধু রীতিকেই দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে খেলছে। পিয়াস রীতিকে ডাকে। রীতি খেলা বাদ দিয়ে ছুটে আসে। প্রহর সেখানেই ছিল। একবার তার দিকে দেখে পিয়াসের পাশে গেল। পিয়াস ব্যস্ত হয়ে বলে, বাড়ি থেকে এক বাটি মুড়ি নিয়ে আয় তো। তুই আর মেথি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করিস। মাংস রান্না শেষ, ডিশ থেকে নামিয়ে নিলে তলায় থাকা ঝোল দিয়ে মুড়ি মাখাবো, অনেক মজা হয়। রীতি তো খুশি হলো। বড় ডিশে রান্নার স্বাদ আলাদা। তলানির ঝোলা নিয়ে মুড়ি মাখানো আরো মজা। রীতি তখনই ছুটল। প্রহর রীতির ছুটে চলা দেখে নিজেকে বলে, পছন্দ অপছন্দে যার এত খেয়াল, আমি পারতাম নাকি তার মতো রাখতে এত খেয়াল? ভালোবাসার থেকে ভালো রাখাটা জরুরি, তাই তো ছেড়ে আসছে। জানি সেখানে থাকবে সে সুখী। এক্সকিউজ মি, এখানে দেওয়ান বাড়িটা কোন দিকে? মিথি, শার্লিন আর রিনিতা এসেছিল গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তায়। মূলত গ্রাম ঘুরতে এসেছিল রিনিতাকে নিয়ে। সে তো গ্রামে মাঝে মাঝে আসে, কাল এসেছে, কয়েকদিন পর চলে যাবে। তাছাড়া মিথি আর রীতি তো প্রায় নিত্যদিনই গ্রাম চড়ে বেড়ায়। দুজনের বয়সের ফারাক 3 বছরের। ছোট বড় হলেও তাদের মিল ভীষণ। দুজন প্রায় সবসময় একসাথে ঘুরে। বন্ধু বলতে তাকেই সে বুঝে। সময়ে অসময়ে তাকেই পাশে খুঁজে। কাঁচা রাস্তার দিকে গাড়ি চলাচল নেই বললেই চলে। কিছু মানুষ সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করে, কেউ হেঁটে চলে পথে। ওরা তিনজনই বাড়ি ফিরছিল। হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ শুনে তিনজন পিছে তাকালো। তাদের সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। একজনের চোখে সানগ্লাস, সম্ভবত আরেকজনের খোলা চোখ। দুজনের ঘাড়ে ব্যাগ। দেখে মনে হচ্ছে বেড়াতে এসেছে, নয়তো বাড়ি ফিরছে। শার্লিন তাদের প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করলো, দেওয়ান বাড়ি আপনাদের কি কাজ? কে আছে সেখানে? পাবেল উত্তর দিতে চাইলে আসি পাটকায়। সেও বাঁকা উত্তর দেয়। কি কাজ সেটা আপনার শুনে কাজ কি? কোন দিকে শুধু এটা বলুন। রিনিতা আর মিথি শুধু দেখছে। শার্লিনের বাঁকা উত্তর শুনে রাগ হলো। জানি না, আপনারা নিজে খুঁজে নেন। কি বদমাশ মেয়ে রে বাবা, সোজা প্রশ্নের বাঁকা উত্তর দেয়। ঠিকানা বলবেন না সেটা বললেই হয়। বললো, বদমাশ বলতেই শার্লিন খেপে গেল। লেগে গেল কথা কাটাকাটি। মিথি থামতে বলছে, কিন্তু হচ্ছে কই। পাশের ছেলেটা এবার বিরক্ত হলো। তুই থামবি? চল এখান থেকে। গ্রাম যখন এসেছি বাড়ি খুঁজে পাওয়ার ব্যাপার না।
বলে হাঁটতে শুরু করে। পিছন পিছন ছেলেটাও দৌড়ে গেল। শার্লিন কিছুটা ফুঁসছে যেন। মিথি বলে, ওই বাড়ির খোঁজ করছে নিশ্চয়ই, কোনো দরকারে এসেছে, কিংবা হতেও পারে কোনো আত্মীয়। আমাদের আত্মীয় হলে চিনতাম না। আরে কে হয় ওকে, চলো তো। রিনিতা ওদের দুজনকে টেনে নিয়ে চলল। ছেলে দুটো ততক্ষণে গ্রামের ভেতরে চলে গেছে হয়তো, কারণ তাদের পথে আর দেখা যাচ্ছে না। খেজুর গাছগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। খেজুর গাছের নিচে কাটা পড়েছিল। ওখানে একটা মেয়ে ছাগল বাঁধতে গিয়ে পায়ে কাটা ফুটিয়েছে। কয়েকজন সেখানেই ভিড় করেছে। তারাও সেখানে গেল, দেখলো বড় একটা কাটা পায়ের তলায় ঢুকে গেছে। টান দিতে অর্ধেক বেরোলো, বাকি অর্ধেক পায়ের ভেতর রয়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে কাটা বাহির করে দিবে। কয়েকজন বলল খেজুরের কাটা বড় বিষাক্ত, পায়ে বিঁধে থাকলে মরণও ঘটাতে পারে। প্রহর সবে বালতি হাতে পানি নিয়ে আসছিল। দূরে পরিচিত মুখ দেখে বালতি রেখে দাঁড়ায়। প্রথমে ভাবলো হয়তো ভুল দেখছে, তাই আশেপাশে চোখ ঘুরিয়ে আবার তাকালো। না, একই তো দেখছে, কিন্তু তারা কি করে? তার ভাবনার মাঝে দুজন এসে প্রহরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সারপ্রাইজ। প্রহরের চোখ সত্যিই দেখেছে, তাকে জড়িয়ে রয়েছে পাবেল আর আসিফ। দুজনের মুখে বিস্তার হাসি। আসিফ ছটপটে স্বভাবের, সে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? অবাক হয়েছিস না? তোর আসবি বললি না তো, আসলে একসাথে আসতাম। ভাই, এই প্ল্যান অফিসের আমি চেয়েছিলাম, তোকে বলে তোর সাথে আসবো। তোর প্রিয় শনি নাকি হৃদয় হরণী তাকে দেখব, না হোক সন্ধ্যা আক্ষেপ রইবে কোনো মনের মধ্যে বন্দি। আবার ভাগ্য বদলাতেও পারে, হতেও পারে সন্ধি। আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই অসম্ভব। পাবেলের অর্ধেক কথার মানে প্রহর বুঝতে পারল না। আসিফ আশেপাশে তাকিয়ে দেখছে। তার গ্রাম সম্পর্কে ধারণা কম। গ্রামে আসা হয়নি খুব একটা, তবে ভালো লাগছে। শমসের দাওয়ান সেখানে উপস্থিত হলো। ছেলেগুলোকে দেখে জিজ্ঞেস করলো, কারা এরা? আগে না না, এরা আমার বন্ধু। বন্ধু বলতেই শমসের দাওয়ান বুঝতে পারলেন। হেসে উঠে বলেন, বলবি না? তোদের না দেখলেও প্রহরের মুখে বহুবার শুনেছি দুটো বলে তোরা আসিস না নাকি। তুই বললাম বলে রাগ করিস না। প্রহর আর তোরা তো একই, আমার নাতি। পাবেল আর আসিফ মুগ্ধ হলো। না, নানু ঠিক আছে, আমরাও তোমার নাতি, সো তুই বলতে পারো। আজ শেষে প্রহর যতদিন থাকবে আমরাও থাকবো, এবং নানা নাতিরা মিলে আড্ডা দিব। শমসের দাওয়ান সহ সকলেই হেসে ওঠে। তিনিও বেশ শৌখিন মানুষ, তা বলার অপেক্ষা রাখে না। শারনীন, দিদিতা আর মিথি বাড়ির দিকে আসছিল। তিনজনই গল্পে মত্ত। হুট করে মিথির চোখ আটকে গেল সামনের মানুষগুলোর সাথে মানুষকে দেখে। এ আপা, সামনে দেখো। মিথির হাত টানাতে শালীন সামনে তাকায়। তারা ততক্ষণে অনেকটা কাছে এলো। সেই ছেলেগুলো প্রহর ভাই আর নানা ভাইয়ের সাথে কি কথা বলছে। কি জানি, হতে পারে। তাহলে আমাদের দেখলে যদি প্রহর ভাইকে বিয়াদবি করার কথা বলে দেয়। দিদি তার কথায় শার্লিন ঠোঁট বাঁকিয়ে বলে, আমরা কখন বেয়াদবি করলাম? তুই চুপ থাক, চল আমরা এই পাশ দিয়ে তোদের বাড়ি যাই। শার্লিনে মুখে একটা কথা না বললেও মনে মনে একটু ভয় পেল। তার মাকে বললেই বকা খাবে। তিনি তো কিছু হলেই বকা দেওয়ার জন্য তৈরি থাকেন। সেখানে অতিথিদের ঠিকানা বলেনি, এতে তারও বকা। ওরা তিনজনের এক প্রকার লুকিয়ে দূর থেকে ঘুরে যাচ্ছে। তবে শেষ রক্ষা আর হলো না। সামনে থেকে পিয়াস ডেকে ওঠে, মিথি, এদিকে আই। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই প্রবাদটা সঠিক হলো। পিয়াসের ডাকে সামনের মানুষগুলো পেছনে তাকালো। দুজনের ভ্রু কুচকে এলো। শমসের দাওয়ানও তাদের ডাকলো এদিকে যেতে। উপায় না পেয়ে তিনজনই ধীর পায়ে চললো। বিড়বিড় করলো কি হবে বললে। ওরা তিনজনে যেতেই পাবেল আর আসিফ জিজ্ঞেস করে, এরা কারা? কাজিন। আসিফ ভ্রু কুচকে শার্লিনের দিকে চেয়ে আছে। শার্লিন অন্যদিকে। সে মনে মনে বলছে, কি মিথ্যেবাদী মেয়ে রে। পিয়াস ওদের ডাকছে, তাই সে বাহানায় মিথি বলে। আমরা যাই দাদু, পিয়াস ভাই ডাকছে। শমসের দাওয়ান যেতে বলতেই তিনজন যেন হাফ ছাড়ে, তড়িঘড়ি করে ছুটল। শমসের দাওয়ানও গেল ওপাশে। সবাই চলে যেতে প্রহরকে আকুল হয়ে জিজ্ঞেস করে, মিথি নাম ধরে ডাকলো, কিন্তু ওখানের মধ্যে মিথি কোনটা? ছবি দেখেছিলাম ছোটবেলার, কিন্তু সেই ছবির সাথে একজনের মিল পাচ্ছি না। প্রহর ওদেরকে নিয়ে বাড়ির ভেতর যেতে যেতে আঙ্গুল দিয়ে মিথিকে দেখিয়ে বলে, লাল চালার পরে যে মেয়ে, সে আমার শুকতারা। দুজন তাকালো। তখন রাস্তায় নীরবে দাঁড়িয়ে থাকা মেয়েটাই তবে সে? যাক, ভালোই। ওই বদমাইশ মেয়েটা নয় ভাগ্যিস।
কি ভাবছিস? আয়। প্রহরের ডাকে দুজনের দৃষ্টি সরে তার পিছু নিয়ে বাড়ির ভেতর গেল। মিঠির দৃষ্টি তাদের দিকেই ছিল। বাড়ির ভেতর যেতে মুড়ি খেতে খেতে পিয়াসকে জিজ্ঞেস করে। পিয়াস ভাই, প্রহর ভাইয়ের সাথে ওরা কারা? পিয়াস ব্যাখেয়াল হয়ে বলে। কে? তারপর খেয়াল আসতেই বলল, ও, এরা প্রহরের সাথে পড়ে। ওর ভার্সিটির বন্ধু, একটু আগে আসলো। পাবেল আর আসিফ প্রহরের ঘরে আসতে গিয়ে সোনিয়ার সাথে দেখা হয়। এরা কারা দেবরজি? প্রহর মুখ গোমরা করে উত্তর দিল, আপনার না জানলেও চলবে। বলে পাশ কাটায়। ঘরে প্রবেশ করে আসিফ বলে, এটা সেই ভাবি নাকি? প্রহর বলল। পাবেল বিছানায় গায়ে এলিয়ে দিল। একটু পর বলল, তুই শান্ত, সে চঞ্চল পারফেক্ট মার্চ। ওর ভ্রু কুচকে তাকায়। পাবেল ওর তাকানো দেখে বলে, আচ্ছা যা, তোর সাথে মিলবে না। তোর বড় ভাই তোর সাথে সুন্দর বানাবে। একটু আগে দেখলাম কি কেয়ারিং এখন থেকে। আসিফ হাসছে। প্রহরের ভেতর পুড়ছে। বাইরে যেতে যতই যায় বলুক, মন তো জানে সে ছাড়া তার পাশে অন্য কাউকে মেনে নেওয়া কতটা কষ্টের। সায়দা বানু নিজ ঘরেই বসে আছেন। চোখের জল গড়িয়ে পড়ছে। ঘরের জানলা খোলা। দূরে দেখা যাচ্ছে কবরের এলিন। মায়ের আগে মেয়ে হারানো ব্যথা একজন মাই বুঝে। মা তো জীবন দিয়ে চেষ্টা করে সন্তানকে পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। সেখানে মেয়ে বুক খালি করে পরপারে বাড়ি জমিয়েছে 20 বছর আগে। ভালোবাসার প্রতিদান বুঝি এমনই হয়। যার কারণে এই পরিণতি। আজ আফসোস হয় কেন মেয়েকে না জেনে শুনে অন্যের কথায় বিয়ে দিয়েছিল। কেন সেদিন চোখে চোখে চোখ রাখলো না। তাহলে তো মেয়েকে হারাতে হতো না। আম্মা আছো? সায়দা বানু জানলা থেকে চোখ ফেরায়। সুচরিতা বেগম দরজায় দাঁড়িয়ে। শাশুড়ির চোখে জল দেখে কারণটা বুঝতে পারলো। তিনিও ধীর পায়ে ঘরে আসে। বলে, আম্মা, আপনাকে আপনার ছেলে ডাকছে। প্রহরও তো খুঁজছে। ওর সাথে কিন্তু কাঁদবেন না। ছেলেটা এমনিতে মন খারাপ, ভেঙে পড়েছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। সায়দা বানু বিছানা থেকে নামে। চোখের জল মুছে নেয়। সন্তুষ্টিতে বড় বউয়ের দিকে তাকায়। বলে, সুচরিতা বেগম শাশুড়ির কথায় হাসে। সেও কৃতজ্ঞ। নিম্ন ঘরে এক মেয়েকে এখানে এনেছিলেন। তাদের ভালোবাসা না দিয়ে কাকে দিবে? স্বামীর সংসার, সন্তান সবই তার নিজের। তাকেই তো সামলাতে হবে। অরুণা ঘর থেকে বেরিয়ে দেখলো শাশুড়ির সাথে সুচরিতা বেগম আসছে। তার চোখে মুখের আদল পরিবর্তন হলো। সে সুচরিতা বেগমকে একটু হিংসা করে। ম্যারিনা সেদিকে পাত্তা দেয় না। সে শাশুড়িকে দেখে বলে, আপনার শাড়ির আঁচল উঠিয়ে নিন। সায়দা বানু আঁচল উঠালো। ছোট্ট বউয়ের শুষ্ক মুখের দিকে তাকিয়ে বলল। ম্যারিনার চোখ টলমল করছে। এক্ষুনি কেঁদে দিবে এমন ভাব। সে চোখের জল লুকিয়ে হেসে ওঠে। ঠিক আছে আম্মা। তিনি চলে গেলেন। ম্যারিনা দাঁড়িয়ে রয়। আসলেই কি আছে? মানুষের কথা কান নিতে হয় না, খানে এমনিতেই আসে। এই সমাজে সন্তান না হওয়া যেন অভিশাপ স্বরূপ। সন্তান কেন হয় না, কি জন্য হয় না, এসব খবর তারা জানে না। ডাক্তার দেখিও ফল হয়নি। কম চেষ্টা তো আর তারা করেনি। মানুষ শুধু কথার আঘাত দিতে জানে। কেউ ব্যথা উপশম করার মলম দিতে পারে না। আজান শেষে মিলাদ শুরু হয়েছে। মিথি গোসল সেরে নতুন কাপড় পরেছে। এখন ও বাড়িতে অনেক মানুষ বিদায় শালীন, রিধিতা ও রীতি মিথির ঘরে বসে আছে। শার্নিল গল্পের মাঝে বলে, ওই ছেলেটার সামনে পড়েছিলাম, দেখেই বলে বদমাইশ মেয়ে, দাঁড়াও প্রহরকে বলে দিব। কত বড় শয়তান দেখেছ! যদিও প্রহরকে বললে সমস্যা নেই, আর একটা ছেলে আছে না, ওটা কিন্তু ভদ্র দেখে মনে হয়। বাইরে শোরগোল বেশি হয়। মিথির চোখ পড়ে দূরে পুকুর পাড়ে পাশে। শুভ্র পাঞ্জাবি গায়ে প্রহর দাঁড়িয়ে আছে। ওখানটায় ওনার মায়ের কবর দেয়া আছে। মিথি ঘরের জানলা দিয়ে পুকুর পাড়ে কিছুটা দেখা যায়। পুকুর পাড়ের পাশে অনেকটা জায়গা আছে যেখানে দেওয়ান বাড়ির পারিবারিক কবরস্থান। মিথি দূর থেকে প্রহরের চেহারা দেখতে না পেলেও বুঝতে পারলো তার অবস্থা। মা হারানোর ব্যথা না বুঝলেও এক মুহূর্তের জন্য যখন ভাবে মা ছাড়া পৃথিবী, তখনই বুকটা কেঁপে ওঠে। মনে হয় কাঁটাযুক্ত পথে দাঁড়িয়ে আছে। আর সে তো মা বাবা দুটোই হারাইছে। ছোট থেকে মানুষ হয়েছে, পায়নি কারো ভালোবাসা। পৃথিবীতে মা বাবা ছাড়া সবার ভালোবাসা তুচ্ছ মনে হয়। যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীর পথ অস্ত্রের উপর দিয়ে হাঁটার নেয়। তার বন্ধু দুটো প্রহরকে দুপাশ দিয়ে জড়িয়ে নেয়, কাঁধে হাত রেখে ভরসা দিয়ে নিয়ে আসছে। প্রহর হাত দিয়ে চোখের জল মুছছে। এতটুকু। এদিকে আসার কারণে দেখতে পাচ্ছে। মিথির মন খারাপ হলো। কেন প্রহর ভাইয়ের জীবনে এমন হলো? জীবনে কেউ একজন থাকলেও পারতো। নাই বাবা মা, আরেকদিকে প্রিয়জন হারানোর ব্যথা। মনে মনে সেবার ভেবে নেয়, প্রহর ভাই না বলুক, তার বন্ধুদের একবার জিজ্ঞেস করে দেখব, যদি কিছু জানা যায়।
মিথি আয় রে, সবাইকে ডাকছে। মিথির ভাবনায় ছেদ ঘটে। জানলার দিকে কেউ নেই। শার্লিন তাকে ডাকছে দরজার কাছ থেকে। ভাবনার কতটুকু সময় মশগুল ছিল সে নিজেও জানে না। কিরে, আসবি নাকি? মোহনিয়া বেগম ঘরে আসে। ওড়নায় কি যেন ভরেছে বিদায় মিথির নতুন একটা ওড়না নিল। মিথি বাড়ি থেকে বাহির হয়। মানিক সাহেব মিলাদ শেষ করে পাঞ্জাবি খুলে রাখতেই ঘরে আসছিল। মিথিকে দেখে পাঞ্জাবিটা তার হাতে দেয়, বলে, এটা নিয়ে যা তো মা, খেতে দিতে গেলে তরকারির ঝোল ভরবে, সাদা পাঞ্জাবি শেষ। মানিক সাহেব স্যান্ডো গেঞ্জি গায়ে চলে গেল। মিথি দৌড়ে ঘরে এসে পাঞ্জাবি রেখে আবার ছুটে। তার দৌড় থামে গিয়ে ওই বাড়ির সামনে মিলাদের মানুষগুলোকে খেতে দিচ্ছে। বাহিরে সারি করে কার্পেট বিছিয়ে দিয়ে সবাই খেতে ব্যস্ত। মিথি অলিন্দনীরের গেট পেরোতে গিয়ে কারো কাঁধের সাথে ধাক্কা খেলো। পড়ে যেতে নিতে চাইলেও পড়ল না। তবে সামনের মানুষটার দিকে তাকাতে মুখ ছোট হয়ে এলো। জিভ কাটে। সামনে প্রহর দাঁড়িয়ে। তারই সাথে ধাক্কা লেগেছে এবং হাতে হাতে জগের পানিগুলো তার পুরো শরীরে ভিজিয়ে দিয়েছে। বুকের সামনে পাঞ্জাবির পুরো অংশ ভিজেছে। প্রহরের মন খারাপ বিদায় চোখ মুখ বিষণ্ণ ছিল। মিথি জিভ কেটে কানে হাত দিয়ে বলে, দুঃখিত প্রহর ভাই, আমি আপনাকে দেখিনি। প্রহর কিছু বলল না। তার দেরি হচ্ছে। পাশ থেকে আসিফ আসে। তার হাতে জগটা দিয়ে বাড়ির ভেতর চলে গেল। মিথি দাঁড়ালো এক পাশে। তারও মন খারাপ হলো। নিজেকে গাধি উপাধি দিল। চোখে দেখতে পাস না। আসিফ মিথির দিকে নজর দেয়। সে আনমনে কিছু ভাবছে। আশেপাশে তাকায়। তারপর মিথির উদ্দেশ্যে বলে, তোমাকে একটা প্রশ্ন করব? মিথি চোখ তুলে তাকালো। তার এদিকে চেয়ে। আমি, তার মানে তাকে বলছে। সে মাথা নাড়ায়। অনুমতি পেয়ে আসিফ বলে, মিথি, এখানে কি করছিস? বাড়ির ভেতরে যা। আসিফ পেছনে তাকালো। পিয়াস দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন দৃষ্টি তারই দিকে। মিথি মাথা নিচু করে দৌড় দেয়। পিয়াস আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল নিজের কাজে। সে চলে যাওয়া দেখে ধীর কণ্ঠে বলল, এই কি ভিলেন নাকি নায়ক, কোনটা? নাকি ব্যর্থ প্রেমিক? আল্লাহ জানে কে কোনটা হবে। একজন তো ব্যর্থ প্রেমিকের স্বীকৃতি নিয়ে বসে আছে, তবে আমরা তো তা হতে দিতে আসিনি। যে প্ল্যান নিয়ে এসেছি তা সাকসেসফুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হোক না কারো একটু মন্দ, বিশাল ভালোর মধ্যে একটু দুঃখ থাকলে কিচ্ছু যায় আসবে না। কিন্তু যার দুঃখের সাগরে বাস, তারও তো একটু সুখ সাগরের দেখা পাওয়ার হক আছে। সে না হয় সেটুকু পাক। আল্লাহ তার দিকেও একটু চেয়ে দেখুক, দুঃখের সাথে কিঞ্চিত সুখও ঢেলে দিক। সারাটি দিন বিষণ্ণতায় কেটেছে। দাওয়ানবাড়ি প্রায় সকলের মনে হারানোর মানুষের স্মৃতি মনে করেই কেঁদেছে। আফসোস বড় কঠিন জিনিস। সব ফুরলেও আফসোস ফুরোস হয় না। মনে হয় যদি এমনটা না করতাম তাহলে হয়তো তেমনটা হতো না। আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমরা কেউ তা পরিবর্তন করতে পারবো না। পারবো কেবল আফসোস করতে। বাড়ির পাশে পুকুরের ধারে শিমুল গাছ আছে। শিমুল গাছে লাল রঙা শিমুল ফুলে ভরে গেছে। মিথি আর রীতি সন্ধ্যা হওয়াতে পুকুর পাড়ে গিয়ে বসেছিল। তখনই একটা শিমুল ফুল পড়ল। রীতি দৌড়ে গিয়ে নিয়ে আসে। মিথির হাতে দিয়ে বলে, বসন্তের সব ফুল লাল হয় কেন আপা? শিমুল লাল, কৃষ্ণচূড়া লাল, পলাশও লাল। মিথি ফুলটা নেড়ে চেড়ে উত্তর দেয়, কারণ বসন্ত রঙহীন বলে। বসন্ত আসে ফুলের সমারোহ নিয়ে, প্রেমিক প্রেমিকার মনে ভালোবাসার উচ্ছ্বাস নিয়ে। কোকিলের ডাক, গাছের নতুন রূপ, ফুলের মাতোয়ারা সুবাস, সবই রঙিন। রঙিন লাগে না সবটা? এই জন্যই হয়তো লাল সবকিছু। মানুষ বলে ভালোবাসার প্রতীক লাল। এতটুকু বলতেই হঠাৎ মিথির মনে পড়ে প্রহরের বলা কথাটা। সবাই জীবনে বসন্ত কি আসলেই রঙিন? প্রহর ভাই যে বলেছিল। সবার জীবনে বসন্ত রঙিন হয়ে আসলেও আমার জীবনে বসন্ত আসে কেবল ঝরা পাতার মৌসুম নিয়ে। ঝরাপাতা বলতে কি ফুপি চলে যাওয়াটাকে বুঝিয়েছিল? হতে পারে। তার মৃত্যুবার্ষিকী তো এই বসন্তেই পড়ে। সে একবার আশেপাশে তাকালো। কাউকে নজরে পড়ল না। রীতিকে জিজ্ঞেস করে, প্রহর ভাইকে দেখেছিস? দেখেছিলাম। একটু আগে তার বন্ধুরা মিলে গ্রামের ওই দিকে গেল। আজকাল তুমি পিয়াস ভাইকে বাদ দিয়ে প্রহর ভাইয়ের খোঁজ কেন করো বলো তো? মিথি হক চুকিয়ে গেল। রীতির কথা বোধগম্য হলো সামান্য। আমতা আমতা করে বলল, কেন? খোঁজ নেওয়া বারণ? পিয়াস ভাই যেমন তিনিও তো তেমন। না, তিনি তেমন নয়। পিয়াস ভাই বেশি ভালো। প্রহর ভাই তো সব সময় কেমন
গম্ভীর হয়ে থাকে। গম্ভীরতার কারণ জানলে এমন বলতি না। ওনার দুঃখ কষ্টে কি শেষ আছে? তোর বাবা মা না থাকলে কেমন লাগবে? এটুকু বলতেই রীতি আতকে উঠে বলে, না না, আব্বা আম্মা 100 বছর বেঁচে থাকুক। আম্মা বকা দিলেও ভালোবাসে, সে না থাকলে ভালোবাসবে কে? আমায় খাওয়াবে কে? আর তার মতো কেউ ভালোবাসতে পারবে না। তাহলে বুঝ, ওনার কেউ নেই, তাহলে কেমন হয়ে থাকবে? রীতি একটু ভাবে, তার মন খারাপ হয়, হয়তো বুঝতে পারে। রীতি হাত ধরে উঠে আসে। রীতিকে পড়তে বসানোর দায়িত্ব মিথির, এখন তাকে নিয়ে পড়তে বসবে। রীতি সেই জন্য বাড়ি থেকে বই আনতে গেল। মিথি দাঁড়িয়ে রয় দরজার কাছে। তখনই প্রহর ও তার বন্ধুরা গ্রামের দিক থেকে আসছে। দুজন কি যেন বলছে আর হাসছে। প্রহর নির্লিপ্ত। মিথি তাদের দিকে তাকায়। পাবেল খেয়াল না করলেও আসিফ দেখলো, বলল, দেখ প্রহর, তোর শুকতারা সন্ধ্যার আকাশে না থেকে জমি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রহর এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাবেল আসিফকে চোখের ইশারায় চুপ করতে বলে। মানিক সাহেব তখনই বাইক নিয়ে ফিরে। বাইকের শব্দে ওরা তিনজন অন্য সাইডে গেল। মিথি বাবার আশাতে দৌড়ে গেল। হাতের ব্যাগটা নিয়ে বলল, দাও আমি নিয়ে যাই, তুমি বাইক নিয়ে এসো। মানিক সাহেব একবার প্রহর ও তার সাথে ছেলেগুলোর দিকে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলে, এমন রাত বিরাতে বাড়ির বাহিরে এসো না আম্মা। মানুষের মতিগতি ভালো নাও হতে পারে। কে ভালো কে খারাপ তা কি বোঝা যায়? মিথি ঠিক বুঝলো না, তবে আর প্রশ্ন করলো না। মানিক সাহেব জোরেই বলেছিলেন বিদায় প্রহর সহ ওরা দুজনও শুনতে পেল। তাদের খানিকটা অপমানিত বোধ হলো। এমন কিছু চিন্তা ভাবনা তাদের কল্পনাতেও আসে না। মানিক সাহেব তাদের ঠিক মতো চেনে না, তাই কি এমন বললো, নাকি অন্য কোনো কারণও আছে? ভেতরে চলো। প্রহর গমগমিয়ে এগিয়ে এলো। পাবেল ও আসিফ তার পিছু পিছু ছুটলো। জানোয়ার দেওয়ান এবার একা এসেছে। শিহাবের পরীক্ষা চলছে বলে স্ত্রী ছেলেকে রেখে দিদিটাকে নিয়ে এসেছে। এবার থাকবে 1 সপ্তাহের মতো। অফিস থেকে ছুটি নিয়েছে অনেক বলে। সায়দা বানু সেজু ছেলের পাশে বসে আছে। জানোয়ার মায়ের হাতখানা ধরে বলে, আম্মা একবার শহরে চলো, দেখে আসো শহর কেমন, কিছুদিন থেকে আসতে। সায়দা বানু নাকচ করে। শহরের নাম শুনলে তার কেমন লাগে। শহরে কখনো পা না রাখলেও লোক মুখে শুনেছে শহর নাকি বিষাক্ত। সারাদিন ঘরে থাকতে হয়। গ্রামে ওখানে সেখানে গল্প করা, ভালো না লাগলে বাইরে হাওয়ায় মন ফুরফুরে করা, এসব ওখানেই নেই। শহরের বাতাস নাকি বিষাক্ত, হুট করে গেলে বমি পাবে। এসব তো শাহিনের মায়ের থেকে শুনেছে। ছেলের বাড়ি গেছিল থাকে, কিন্তু কদিন পর ফিরে এসেছে। গ্রামের শান্ত বিশুদ্ধ পরিবেশে জীবনের 90% পার করে দেওয়া কেউ হুট করে শহরে গেলে মন বসাতে পারবে না, এটা স্বাভাবিক। জানোয়ার কল এলো। ফোন বাহির করে নাম্বার দেখে বলে, আম্মা অফিস থেকে কল এসেছে, কথা বলে আসছি। জানোয়ার চলে গেল। তখনই আগমন হলো শমশের দাওয়ানের। এসে স্ত্রীর পানে চেয়ে বলে, বুঝলে গিন্নি, পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও তো। সায়দা বানু সে থেকে স্বামী ভক্ত, কোনো কথা ফেলে না আগে এবং এখনো। তিনি বিছানা থেকে উঠে গেলেন। শমশের দাওয়ান ততক্ষণে খাটের উপর শুয়ে পা লম্বা করে দেয়। তেলের ছোট বাড়িটা এনে তেল মালিশ করে দিতে দিতে বলল, আজ নয় কাল এ বিষয়ে আলোচনা হবে। মানিককে বলা আছে কাল সন্ধ্যায় আলোচনা হবে। রাতে খাওয়ার জন্য ডাকা হচ্ছে। খাবার টেবিলে সকলেই উপস্থিত হয়। আজ আরো 2টো মানুষ বাড়তি হয়েছে, এজন্য টেবিল চেয়ার কম পড়েছে। প্রহর বসেনি। পাবেল আর আসিফও দাঁড়িয়ে। শমশের দাওয়ান উঠে পড়ে। তোমরা বসো, আমি পরে খাবো। প্রহর কিছু বলার আগে মিলন বলল, দাদু তুমি বসো, আমি উঠছি। সোনিয়া খাবারটা আমার ঘরে নিয়ে এসো। শমশের দাওয়ান বসে পড়ে। অরুণা বিরক্ত হলো, সাথে সনিও। ছেলেকে ধীরে ধীরে বলে, এত দরদ কেন? সব ভালোবাসা প্রহর আর পিয়াসের। তুই কি পেয়েছিস? এত ভালো মানুষ হতে হবে না। মিলন বৈরক্ত হলো মায়ের কথায়। কেন যে প্রহরকে তার মা পছন্দ করে না তা অল্প স্বল্প বুঝতে পারে, কিন্তু প্রহর অন্যরকম মানুষ। প্রহর ও পাবেল আসিফ বসে পড়ে। সুচরিতা মেরিনা খেতে দিচ্ছে, অরুণও দিচ্ছিল, কিন্তু প্রহরদের দিকে আসলো না। বাটি রেখে ওপাশে চলে গেল। খাওয়ার মাঝে সাহার দাওয়ান প্রহরের উদ্দেশ্যে বলে, শুনলাম চাকরির পরীক্ষা দাও, চাকরি কি হচ্ছে না? চাকরি না হলে পড়াশোনা করে টাকা নষ্ট করে কি লাভ? পিয়াসের তাও একটা গতি হয়েছে। প্রহরের খাওয়া থেমে গেল। পাবেল আর আসিফও হাত থামিয়ে রাখলো। প্রহর মুচকি হাসে, বলে, চেষ্টা করছি কিন্তু ভাগ্য খারাপ। তবে ভালো হয়েছে, এই কারণে হলেও মানুষ চিনতে শিখেছে। প্রহরের কথা কেড়ে নিয়ে পিয়াস বলে ওঠে,
পড়ালেখা শুধু চাকরির জন্য করে না চাচু। পড়ালেখা মূলত শেখার জন্য, জানার জন্য করে। হ্যাঁ, জীবনে চলার জন্য কর্মের প্রয়োজন আছে। চেষ্টা করছে, আজ হয়নি কাল হবে। তাছাড়া ওর পড়ালেখা তো শেষ হয়নি। পিয়াসের উত্তরে শমসের দেওয়ান সহ সোলাইমান ও সুচরিতা বেগমও খুশি হলো। কেবল মুখ কালো করে ওড়না আর সাহার সেলিম নীরব ভূমিকা পালন করছে। তার বলার অনেক কিছু থাকলেও বলতে পারছেন না, কেবল প্রহরের দিকে এক পলক তাকায়। বোনের মতোই নিশ্চুপ স্বভাবের হয়েছে, সবকিছু সহ্য করে যায়, মুখ ফুটে বলে না কিছু। আসিফ পিয়াসের এই কথা শুনে খুশি হয়, পাবেলের কানে কানে বলে, ভিলেন হলেও ভালো আছে, এই জন্য মনে হয় ছাড়তে চাচ্ছে। পাবেল কোনো কথা বলল না, সকলে চুপচাপ খেতে শুরু করে। আসিফের হঠাৎ শার্লিনের দিকে নজর গেল, শাহানার পাশে দাঁড়িয়ে আছে। দুজনে চোখাচোখি হলো। আসিফ চোখ ছোট করে রেগে তাকায়। শার্লিন মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। মিথির মন খারাপ। কয়েকদিন হলো অনিমার সাথে দেখা হয় না। স্কুল শেষ হলে বন্ধুত্ব নাকি শেষ হয়ে যায়, অনেকেই বলে। তবে কি সত্যিই তাই? অনিমার বাড়ি পাশের গ্রামে হলেও দেখা হচ্ছে না, কারণ সে তো বাড়ি থেকে পাশের গ্রামে যেতে পারবে না। কি হয়েছে? আমার আম্মার মন খারাপ কেন? সাহেবকে দেখে মিথি নড়ে চড়ে বসে, মন খারাপ নিয়ে জবাব দিল, আব্বা কতদিন হলো অনিমাকে দেখি না মনে হচ্ছে। এতদিন তো কখনো না দেখা হয়ে থাকিনি। মানিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, হেসে বলল, ঠিক আছে, কাল আনিসুল ভাইকে বলে আনিমাকে নিয়ে আসবো। মিথির মন খারাপ উধাও হলো, গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। মানিক সাহেবকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বা, তুমি সবচেয়ে ভালো। আর আমি সবচেয়ে খারাপ। বারান্দা থেকে কথাটা মোহনিয়া বেগম বলল। মিথি মায়ের দিকে চেয়ে দাঁত চেপে হেসে বল, না, তুমি ভালো, তোমার বংশ ভালো। আমার আব্বা ভালো না, আব্বার বংশ ভালো না, তাই না আম্মা? মোহনা বেগম চোখ গরম করে তাকায়। মানিক সাহেব মেয়ের সাথে হেসেই চলেছে। তোরা বাপ বেটি মিলে আমার বংশের নামে নিন্দা কর। আমার বাপ ভালো ভালা না, তোর বাপ ভালো। সংসার ধরছো কেন বলো তো? তুমি বললেই সংসার করছো, তাই না? আগুনে ঘি পড়ে। মানিক সাহেবের কথায় মোহনিয়া বেগম চোখ পাকায়, ঘরের দরজা থেকে বাহিরে গেল। বাবা মেয়ে উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে ওঠে। মানিক সাহেব খানিক মেয়ের হাসির দিকে তাকিয়ে রইল। এমন হাসি মেয়ের ঠোঁটে সবসময় দেখতে চান তিনি। রাতে ঘুমানোর আগে প্রহর তার ব্যক্তিগত ডায়েরিটা বাহির করে। লিখছে তার নিত্যদিনে অভ্যেসের মতো কবিতা। আজ মাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে, লিখছে তাকে নিয়ে। চোখের কোণে জল টলমল করলেও ঝরছে না। পুরুষ মানুষের কাঁদতে নেই, শুধু সহ্য করে নিশ্চুপ থাকতে হয়। নোনা জল লুকিয়ে হাসতে হয়। কি লিখছিস, কবিতা নাকি চিঠি? কিছু দুঃখ, কিছু অনুভূতি, যা কবিতা হয়ে ডায়েরির পাতায় থাকে বন্দি। পাবেলের প্রশ্নের উত্তর দিয়ে প্রহর ডায়েরি বন্ধ করলো, শুয়ে পড়লো আসিফের পাশে। পাবেল নিশ্চুপ থেকে বলে ওঠে, দুঃখ আর অনুভূতিগুলোকে প্রকাশ করা উচিত। কার কাছে? যে অনুভূতির মায়া ছিল আমার হৃদয় বন্দি, নাকি যে দুঃখের কারণ? ধরে নে তোর কাছে হতেও পারে অনুভূতি আর দুঃখ পরিবর্তে এক মুঠো সুখ উপহার পেলি। আমি যতদূর জানি, যারা কবিতা লিখতে জানে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না, ভয় তাদের ছয় না। তবে তুই ভয় পাস কেন? মেয়েটাকে ভালোই লাগলো, অনুভূতির মূল্য দিতেও পারে। প্রহর চোখ বন্ধ অবস্থায় বাঁকা হাসে। পাবেলের উদ্দেশ্যে বলে, অনুভূতির পরিণতি জানতে চাই না, সে ভালো থাকলেই হবে। আমি ভয় পাই না, আমি শুধু চাই না আমার জন্য কেউ দুঃখ পাক, খুশিতে ভাটা পড়ুক। পাবেল বুঝলো এর সাথে কথা বলে লাভ নেই। আসিফ ইশারায় চুপ করতে বলে, যা হবে দেখা যাবে। আজকের দিনটা যাক, কালই কিছু হবে। নতুন দিনে নতুন কিছুর আশায় চোখ বুঝলো। সত্যি কি নতুন দিন আনন্দের হবে, নাকি আধারে ঢেকে যাবে? আজ শনিবার, দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর। অলিন্দনীরের গেটে বাগানবিলাসী ফুলের বাহারি রঙে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সকাল থেকে আজকের দিনটা কেমন যেন কোমল, রোদ নেই, বৃষ্টিও নেই, একটা শীতল শুষ্ক দিন। পিয়াস 9টার দিকে স্কুল গেছে। মিথি, শার্লিন, রীতি আর রিদিতা মিলে প্ল্যান করেছে আজ পুকুরে গোসল করবে। গ্রামের বেশিরভাগ মানুষ পুকুরে গোসল করে, এই পুকুরেও গোসল করতেই আসে। এই জন্যই মোহনিয়া বেগম পুকুরে নামতে দিতে চায় না মানুষ থাকে বলে। আজও রাজি হয়নি, কিন্তু তারা তো পুকুরে নামবেই। মিথি সহ 4 জনে বসেই ভাবছে কি করবে। মানিক সাহেব থাকলে না হয় বলতো, কেউ যেন এখন পুকুরের দিকে না আসে।
কিন্তু তিনি তো কাজে গেছে। মিথির মাথায় বুদ্ধি আসে, প্রীতিকে জিজ্ঞেস করে, রুহেল ভাই কোথায় রে? কি জানি, মাঠে গেছে হয়তো। আব্বা বলেছিল ধান খেতে নাকি পোকা ধরেছে, তা দেখে ওষুধ আনতে। ও, তাহলে এখন কি করা যায়? তখনই শার্লিন মিথিকে টেনে দূরে দেখায়। প্রহর আসছে এদিকেই। মিথি আগে ভাগে বলে, আমি কিছু বলতে পারবো না। রিদিতা খুব একটা কথা বলে না, তাই সে তো বলবেই না। প্রহর একটু কাছে আসতেই শার্লিন ডাকলো, প্রহর ভাই, আমরা একটু পুকুরে গোসল করব। প্রহর ভ্রুকুচকে তাকায়। সকলে তারই দিকে চেয়ে আছে। আমাকে কি করতে হবে? সবাইকে একটু বলুন উঠতে, আর কেউ যেন না নামে। প্রহরের চোখ মিথির দিকে পড়ে। সে তার দিকেই চেয়ে আছে। চোখের সঙ্গে চোখের মেলবন্ধন জল। প্রহর নিজের চোখ সরিয়ে নেয়। কাজলবিহীন চোখে তীব্র নেশা থাকে, যে নেশা আসক্ত হতে মনকে বাধ্য করে। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। অনুভূতিরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তার মুখশ্রীতে নজর পড়লে। ভালোবাসা বুঝি এমনই হয়, দেখলেই বুকের মাঝে কম্পন সৃষ্টি হয়। আসক্তি বড় খারাপ জিনিস, ধরলে ছাড়া যায় না, হোক সেটা মানুষ কিংবা নেশা। নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল। ভেতরে দুটো সত্তা আছে। একটা সত্তা আছে অনুভূতিতে নুয়ে পড়ে, আর একটা সত্তা বাস্তবতা তুলে ধরে। নিজ মনে বলা শব্দগুলো ঠোঁট থেকে উচ্চারিত হলো না, মনের অন্তরালেই রয়ে গেল। শার্লিন প্রহরের ভাবমূর্তি দেখছে। সে উত্তরের আশায় চেয়ে আছে। প্রহর অপেক্ষায় অবসান ঘটিয়ে উত্তর দিল, ঠিক আছে, যা, সময় 20 মিনিট। আর একটু বেশি হলে ভালো হতো প্রহর ভাই। প্রহর আবার তাকালো। সে চাহনি দেখে মিথি চুপ হয়ে গেল। নিভে গেল চোখের উচ্ছ্বাস। শার্লিনোকে টেনে নিয়ে গেল। প্রহরও পিছু নিল। কয়েকটা ছোট বাচ্চা আর একটা বড় মানুষ গোসল করছিল। প্রহর তাদের উঠতে বলতেই উঠে গেল। ওরা চারজনই খুশিতে নেমে পড়ে। প্রহর যাওয়ার আগেই বলে গেল, আমি ওপাশে আছে, কেউ আসবে না, তোর তাড়াতাড়ি উঠবে। আজ দুপুর হতেই পিয়াস স্কুল থেকে আসে। যেখানে তার স্কুল সেই গ্রামের পাট খেতে আজ একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। গলা কেটে কে যেন রেখে এসেছে। রাতে বাচ্চাকে নিয়ে বাবা মা ঘুমিয়েছিল। সকালে উঠেই দেখে ছেলে নেই। পরে খোঁজাখুঁজি করেও যখন পায়নি, সকাল গড়িয়ে যেতে এক কৃষক দেখতে পেয়ে মানুষ ডেকেছে। বয়স হয়তো 4 কি 5 হবে। পুলিশ এসেছে। চারিদিকে হইহুল্লোড় উঠে গেছে এই খবরে। অনেকে বলছে সৎ বোন দুটো মিলে মেরে ফেলেছে। তারা দুজনেই বড়। মা নেই, বাবা বিয়ে করে আনলে তাকে মা ডাকতো না এবং বন্ধও করতো না। ছেলে সন্তান হওয়ার পর তো আরো চোখের বিষ হয়ে গেছে। পিয়াসের মুখে এমন ঘটনা শুনে সকলে স্তব্ধ। ওর ফোনে বাচ্চাটার ছবি দেখালো। মিথি পাট খেতে লাশের ছবি দেখে আটকে উঠলো। মানুষ কিভাবে পারে এতটা নির্দয় হতে? কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। কে মেরেছে? ওর সৎ বোন দুইটো। জানি না আম্মা, সবাই সন্দেহ করছে, কিন্তু কালকে সঠিকটা জানা যায়নি। সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই বাহির হবে। তবে মেয়েটাকে দেখে খারাপ লাগছে। প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীতে এবার ভর্তি হয়েছিল। মাঝে মধ্যে দেখতাম কি যে মিষ্টি হাসি। ওর বাবার সাথে আসতো স্কুলে। বাড়িও স্কুলের পাশে। প্রাইমারি হাই স্কুল ও এক জায়গায়। মোহনিয়া বেগম আফসোস করছে, যে এমন করেছে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিক। গ্রামের অনেকেই ছুটে এলো সেই বাচ্চাটাকে দেখতে। সুচিতা বেগমকে পিয়াস ডেকে নিয়ে গেল খাবার খেতে। মোহনিয়া বেগম মিথিকে বলে, আমার সাথে আয় তো। মিথির মায়ের পিছু পিছু ছুটে বাড়ির ভেতর যেতে মোহনিয়া বেগম তার হাতে একটা বাটি দেয়, লাউ দিয়ে মাংসের তরকারি। এগুলো কি করবো আম্মা? পিয়াস খেতে গেল, ওকে দিয়ে আয়। সকালে বলে গেছিল তার জন্য যেন রাখি। লাউ দিয়ে মাংস নাকি তার ভালো লাগে। তোর আব্বা শুনে বলেছে যেন দিয়ে আসি। মিথি বাতি হাতে বাড়ি থেকে বেরোয়। পথে রুহুলের সঙ্গে দেখা হলো। মিথিকে দেখে ওর খোঁচা মারা কথা শুরু হলো। কি রে কচ্ছপ, হাতে কি? তোমারে বলতে হবে? সরো, আমি যাই, আর তারা আছে আমার। বাপরে, কি ব্যস্ত কচ্ছপ! সারাদিন তো চলিস ঠেলে ঠুলে, এখন আবার তাড়াতাড়ি। মিথি এক হাত কোমরে দিয়ে রেগে তাকায়, বলে, আজ অনিমা আসবে শুধু আমাদের বাড়ি। যাইও, তখন খবর করবো একদম। রুহেল অনিমার কথা শুনতেই খুশি হয়। খেপানো যাবে না, ভালো ব্যবহার করতে হবে। দুঃখিত বোন আমার, আর খেপামো না। অনিমা আসলে আমার কাছে একটু নিয়ে গিয়ে বলিস তার বৌমা নিয়ে এসেছিস। মিথি মুখ বাঁকায়, যেতে যেতে বলে,
হয় আমি এমন বলি আর চাচির ঝাড়ুর বাড়ি তোমার বদলে আমার পিঠে পড়ুক? তোমার ইচ্ছে থাকলে বলো গা, ঝাড়ু বাড়ি খাবে অনিমা, দেখবে কি মজা হবে। শেষ কথাটা বলতে গিয়ে মিথি মুখ চেপে হাসে। রুহেল মাথা চুলকাতে চুলকাতে চলে গেল আর বলল, শালার জীবনটা জারুর বাড়িময়, ছোট বড় সবগুলো অপমান করে, 1 পয়সার দাম দেয় না। প্রেমিকা কিংবা বউ, দূর, কপালে জারুর বাড়ি ছাড়া কিছুই জুটবে না। পিয়াস সবে খেতে বসেছে। সকলেরই দুপুরে খাওয়া শেষ। এখন বাজে প্রায় 3টে। টেবিল ফাঁকা, শুধু পিয়াস আর সুচরিতা বেগম খাবার বেড়ে দিচ্ছে। তখনই মিথিলা আসে, হাতের বাটিটা পিয়াসের সামনে রাখে। আম্মা আপনার জন্য পাঠালো, আপনি নাকি পছন্দ করেন, নেন খেয়ে বলেন তো কেমন হয়েছে আমার রান্না। পিয়াস বাটি থেকে তরকারি ঢেলে নেয়, বলে, তুই রান্না করলে বলতাম কেমন হয়েছে। চাচি আম্মার রান্না বরাবরের মতোই মজাদার হবে। আমি তো তেমন রান্না পারি না, টুকটাক পারি, আব্বা ছাড়া কেউ প্রশংসা করে না। পিয়াস হাসে। সুচরিতা মিথির কথা শুনে বলে, সমস্যা নাই, আমি শিখিয়ে দেবো। মিথি সে কথা স্বাভাবিকভাবেই নেয়। সে খাবে, এর এমন কি। সুচরিতা বেগম অন্য কাজে চলে গেল। রয়ে গেল মিথি আর পিয়াস। সে খাওয়ার মাঝে মিথির দিকে তাকাচ্ছে আর ভাবছে কিছু। এই টেবিলে তারই পাশে নিজের হয়ে দাঁড়িয়ে থাকবে সে, নিজ হাতে ভাত বেড়ে দিবে, তার পছন্দ অপছন্দের খোঁজ রাখবে। এইসব ভাবতেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। দোতলা থেকে এতক্ষণ ধরে প্রহর সবকিছুই দেখল, শুনল। তার দৃষ্টি এখনো নিচেই। চেহারা দেখে বোঝা মুশকিল তার মধ্যে কি চলছে। পাশ থেকে পাবেল আসিফকে ফিসফিস করে বলছে, জ্বলছে নাকি স্বাভাবিক? পড়ছে, কিন্তু দেখাচ্ছে না। এই প্রহর কিছু পুড়ছে নাকি? আসিফের কথায় প্রহর তার দিকে তাকায়। তার ঠোঁটের ঠান্ডা হাসি স্পষ্ট। বুঝতে সময় নিল না কেন এমন বলছে। কোথায় কি পড়ছে? ওরা তিনজনেই পেছনে ঘুরে। নবনী দাঁড়িয়ে আছে, সে প্রশ্ন করেছে। আসিফ পরে দ্বিধায়, এখন কি বলবে। পড়ছে মানে? এই যে নিউজ দেখছি, এক জায়গায় আগুন লেগেছে। পাবেল ফোন সামনে ধরে দেখিয়ে উত্তর দিল। নবীন ভ্রুকুচকে চোখ ছোট করে তাকায়। আসিফ পাবেলকে ইশারায় কি যেন বলছে। পাবেল বুঝতে পারছে না। বাটন ফোনেও নিউজ দেখা যায়। নবনীর উত্তর শুনে পাবেল হাতের দিকে তাকায়। এই রে, ভুল করে বাটন ফোন বাহির করে আছে। আসিফকে বাঁচাতে গিয়ে ঝামেলায় বাড়ালো। আসিফ হাসছে ঠোঁট চেপে। পাবেলও হাসার চেষ্টা করছে। নবনী তাদের দিকে সন্দেহভাজন দৃষ্টিতেই তাকিয়ে আছে। প্রহরের এমন উত্তর পাবেল আসিফ আশা করেনি। নবনী মাথা নাড়ায়। অরুণা ঘর থেকে বেরিয়ে প্রহরের সাথে কথা বলতে দেখে বলল, ওখানে কি? ঘরে আয় তাড়াতাড়ি। নবনী চলে গেল। প্রহর ওদের দুজনের দিকে কড়া নজরে তাকায়। আসিফ হিহি করে হেসে ওঠে, বল, দোস্ত, সকালে যে দেখে আসলাম গ্রামের পাশে মাঠের ওখানে বড় পুকুরটায় নৌকা আছে, ওটাই চলবো। শাপলা ফুল আছে, দেখলাম তুলবো। প্রহর কিছু একটা ভেবে রাজি হলো। শার্লিনকে ডাকলো। শার্লিন ডাক শুনে ছুটে বসে। পাবেল আর আসিফকে দেখে প্রহরের সামনে ভদ্র ভূমিকা পালন করলো। ধেঙ্গি রানীকে বল নৌকায় চড়বে কিনা, একটু পর যেন রীতিকেও সাথে নিতে পারিস। শার্লিন ঠিক আছে বলে ছুটলো। মিথি নিচেই ছিল, শাহানার সাথে কি যেন গল্প করছিল। পিয়াস খাচ্ছে। শার্লিন গিয়ে বলতেই মিথি রাজি হলো। ওই পুকুরে শাপলা আছে, আগে কত যে শাপলা তুলে আনতো, কিন্তু এখন মোহনিয়া বেগম যেতে দেয় না। সকলে বলে ওখানে ভূত পেতের বাস, জোয়ান মাইয়া যাওয়া ঠিক না, এমন অনেক কথা। অথচ কত মানুষ সেখানে যায়, মাছ চাষ হয়, আশেপাশে ধান ক্ষেত আছে। পিয়াসও শুনলো। আমিও যাব, একটু অপেক্ষা কর, আসছি। পিয়াসের খাওয়া শেষ, সে উঠে পড়ে। হাত ধুয়ে উপরে নিজের ঘরের দিকে যেতে লাগলো। সিঁড়ির মাঝখানে প্রহর দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি গেলে সমস্যা? না ভাই, তুমি আসো। প্রহরের জবাবে সে হাসলো। হুট করে প্রহরকে জড়িয়ে ধরলো। প্রহর নিজেও জড়িয়ে নেয়। হঠাৎ জড়িয়ে ধরায় প্রহর চমকালেও আবার স্বাভাবিক হলো। আগে কত একসাথে গ্রাম ঘুরেছে, পুকুরে দৌড়ঝাঁপ করেছে। বড় হয়ে জীবনটা কেমন বিষাদে পরিণত হলো। পিয়াস একজন বড় ভাই, বন্ধু দুটোই। তার মতো মানুষও কম হয়। মানুষটাকে দেখলেই প্রহরের নিজের ভালো কথা ভুলে যায়। থাক না কিছু অনুভূতি আড়ালে, তার পরিবর্তে যদি সবার মুখে হাসি ফুটে, তবে ক্ষতি কি? সবুজ ধান ক্ষেতের আইল মারিয়ে চলছে কিছুজন। পায়ের তলায় পিষে যাচ্ছে সবুজ ঘাস। প্রকৃতি আজকাল রঙিন রূপে থাকে। চারিদিকে কেমন চিকচিক করে, নতুনের মতো লাগে। মাঠে কিছু ছেলে মাছ ধরছে। জমিতে ছোট মাছ হয়েছে, পানি সেচে সেই মাছ ধরেছে তারা।
একজন পিয়াসকে দেখে হাঁক ছেড়ে বলে, পিয়াস ভাই, তোমার লগে আমার কিছু কথা আছে। ওই পাড়ার মেম্বারের বেটা খুব জ্বালায় মিলি রে। ওরে কিছু কইও তো। বাপে মেম্বার, 1 নাম্বারের খারাপ লোক, নিজেও খারাপ, সাথে ছোট ছেলেগুলোকেও নেশায় ডুবিয়ে জীবন ধ্বংস করেছে। যার বাড়িতে নেশা রমরমা ব্যবসা, সে আবার কেমনে জনগণের করবে সেবা তা অজানা নয়, কিন্তু দোষ তো আমাগোর। টাকার লোভে ভোট দেই, আবার পরে নিজেরাই। ততক্ষণে ওরা ছেলেগুলোর কাছাকাছি গেছে। ছেলেটা বেশ বড়, প্রহরের বয়সী হবে। সে চিনে তাদেরই গ্রামে। প্রহর তার কথার উত্তর দেয়। ছেলেটা নিশ্চুপ রয়। প্রহরের কথা ভুল নয়, আমরা বাঙালি, টাকা দিলেই গলে যায়, বাস দিলেও ভুলে যায়, পরে কি হবে তার পরিণতি। পিয়াস যেতে যেতে বলল, ঠিক আছে, আমি ওকে সাবধান করে দিব। তারপর ও মিলিকে বিরক্ত করলে সোজা এসে বিচার দিবি দাদুর কাছে, বাকিটা দেখা যাবে। ছেলেটা মাথা নাড়ায়। মেম্বার হলেও দেয়ানবাড়ির মানুষদের থেকে উচ্চবিত্ত নয়, বিদায় তাদের ভয় পায় অনেকটাই। তাছাড়া ধন সম্পদ টাকা পয়সা যাদের থাকে তাদেরই মানুষ মানে এবং ভয়ও পায়। আইলপথে হাঁটতে গিয়ে হুট করে শার্লিন পড়ে যায়। এক পা কাদায় পড়ে কি একটা অবস্থা হলো। রিধি তার মিথি ওকে টেনে তোলে। আসিফ তার পড়ে যাওয়া দেখে তখন থেকে হেসে চলেছে। মুখ চেপে হাসলেও শার্লিনের দৃষ্টি আড়ালো না তা। ও উঠে দাঁড়ালো, রাগে ফুসলো, তবে প্রহর আর পিয়াস থাকতে কিছু বলতে পারলো না। জমির পানিতে পা ধুয়ে পুকুরের দিকে গেল। পুকুরের ঘাটে নৌকা বাঁধা, আশেপাশে মাঝি নেই। পিয়াস খুঁজলো কিন্তু পেল না। হারুন চাচা মনে হয় বাড়ি গেছে, কিছু বলবে না, তোরা সব চল আগে। পিয়াস বইটা নিয়ে আগে উঠলো। পাবেল আসিফও উঠলো, পরপর শার্লিন, রীতি, রিধিতাও উঠলো। রয়ে গেল মিথি। প্রহর সবে পা দিয়েছে তখনই হুট করে নৌকা কিছুটা নড়ে ওঠে, সরে গেল খানিকটা। টলে পড়ে যেতে মিথি ভয় এক হাতখানা চেপে ধরে। প্রহর পড়ল না, হাতের শক্ত বাঁধনে আটকা পড়লো হাত, দমে গেল পড়া থেকে। দাঁড়া, নৌকা কাছে ভিড়ায়, নয়তো পড়ে যাবি। পিয়াস আরেকটু কাছে আনে। মিথির হাত এখনো প্রহরের হাতেই। সকলের খেয়াল সেদিকে না থাকলেও কেউ খেয়াল করে হেসে ফেলে। মিথির হাত ততক্ষণে ছেড়ে দিয়েছে। নৌকায় ওঠার জন্য মিথি পা বাড়ায়। নৌকা কাছে ভিড়লেও পিয়াস এগিয়ে এসে মিথিকে হাত ধরে উঠিয়ে নিল। প্রহর সে হাতের দিকে তাকিয়ে রয়, চোখ সরল না যতক্ষণ পর্যন্ত না পিয়াস মিথির হাত ছাড়লো। পিয়াস বইটা হাতে নৌকা চালায়। বাকিরা সারি হয়ে বসে পড়েছে। মিথির পুকুরের পানিতে হাত বুলাচ্ছে। পুকুরটা বেশ বড়, মাছও আছে। ওপাশে শাপলা ফুল ফুটে আছে, সেগুলো তোলার জন্য মিথি আর শালীন উৎপেতে আছে। কে বেশি তুলতে পারে এই প্রতিযোগিতা চলবে। প্রহর, একটা গান ধরতো। কতদিন তোর গান শুনি না, কবিতাও পড়িনি বহুদিন। আগের মতো লিখিস নাকি শুধু পড়তে ব্যস্ত? পিয়াসের প্রশ্নের প্রতিউত্তরে বলল, গান তুমি গাও, তোর মনে এখন বসন্ত বইছে, প্রেমের গান শোনাও। আমরা বৈরাগী মানুষ, শুধু বিরহের গান আছে। এখন প্রেমময় বসন্তে বিরহের গান শুনতে কি ভালো লাগে। পিয়াস বইটা বাইতে বাইতে হেসে ওঠে। কি ভেবে জানো? বসন্ত কি শুধু প্রেম নিয়ে আসে? প্রেম বিরহ সবই চলে এই রঙিন বসন্তে। প্রহর, শুরু করে নে, আমি ফোন গানের টিউন চালাচ্ছি। কোন গান গাইবি? প্রহর আর না করল না। আসিফকে ধীর কণ্ঠে গানের নাম বলল। নিস্তব্ধ পুকুরের জলের শব্দের সঙ্গে মিলিত হলো গানের সুর। এক ঝলক সামনের মানুষটার দিকে তাকিয়ে চোখ রাখে দূর পারে। তারপরই প্রহর গাইতে শুরু করলো। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পুরো গান শেষ হতেই সকলে হাততালি দেয়। সকলের প্রশংসায় প্রহর তীর্যক হাসে। নৌকা শেষ প্রান্তে আসতেই মিথি, রীতি, শার্লিন শাপলা তুলতে লাগে। রীতিটা একটু ভয় পাচ্ছে। শুনেছে পুকুরে সাপ থাকে, অনেক সময় শাপলা পাতার আড়ালেও বসে থাকে। যেহেতু শহরে বড় হয়েছে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। চারিদিকে সাদা শাপলার মধ্যে একটা লাল শাপলা ফুটে আছে। মিথি হাত বাড়াচ্ছে কিন্তু নাগাল পাচ্ছে না। মেথি, পড়ে যাবে। মিথি হাত সরালো, পেল না বলে মন খারাপও হলো। নৌকাও ভিড়বে না, কারণ সেখানে কিছু বাঁশের কিঞ্চি দিয়ে ঝোপের মতো তৈরি করা।
বিষণ্ণ মুখ ভার কারো সহ্য হলো না। পিয়াস ভাই, নৌকাটা একটু বামে নিয়ে যাও। নৌকা বামে যেতে প্রহর হাত বাড়ায়। সেও শাপলার নাগাল পাচ্ছে না, আর অল্প হলেই পাবে, কিন্তু অল্পটুকু এগুলোই পড়ে যাবে এমন একটা অবস্থা। মিথি দেখেই বলে, থাক প্রহর ভাই, লাগবে না, আপনি পড়ে যাবেন আবার। প্রহর শুনল না। হঠাৎ মাথায় বুদ্ধি আসে, পা বাড়িয়ে শাপলার গাছটাকে টেনে আনলো, হাত দিয়ে ফুলটা ছিঁড়ে মিথির সামনে ধরলো, তার ঠোঁটের কোণে হাসি লেপ্টে ধরলো। ফুলটা নিয়ে প্রহরকে বলল, ধন্যবাদ প্রহর ভাই। সেদিকে তার খেয়ালই নেই, সে তো দেখতে ব্যস্ত। তার শুকতারার ঠোঁটের কোণে কোটি টাকার হাসি। এই সামান্যতেই যে মেয়েটা এত খুশি হতে পারে, তাকে পেলে যে কোনো পুরুষ নিজেকে ভাগ্যবান বলে উপলব্ধি করবে। সকলে নামতে লাগলো। শার্লিন নামার সময় ইচ্ছে করে আসিফকে ধাক্কা দিল। আসিফ পানিতে না পড়লেও নৌকার মধ্যে হুড়মুড়িয়ে পড়ল। আও, চোখ খিচিয়ে ব্যথা পেয়েছে, তা প্রকাশ না করার চেষ্টা করলো। পাবেলোকে ধরে তুলে, পড়লে কি করে? বদমাইশ মেয়ের ধাক্কায় কথাটা ধীরে বলল, শুধু পায়েল শুনতে পেল। শার্লিন মুখ চেপে হাসছে। আসিফ রাগান্বিত চোখে তাকিয়ে আছে। এ আপা, হাসছো কেন? মিথির কথা শার্লিন হাসি বন্ধ করে বলে, ভূতে ধরেছে। বলে আবার দাঁত বাহির করে হাসছে। পিয়াসও ওদিকে ডাকছে। মিথি সহ সকলে বাড়ির পথে গেল। রিদিদা জোকে ভয় পায়, মাঠে ঘাসের মধ্যে জোক থাকে, সেজন্য নিচে দেখে দেখে হাঁটছে। মিথি পিয়াসের সামনে, সবার শেষে প্রহর। কি দারুণ না! আইলের প্রথম প্রান্তে আমার শুকতারা, শেষ প্রান্তে আমি একমাত্র অভাগা। মানিক সাহেব আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরল। এখনো সন্ধে হয়নি। গুমোট ভাব আজ, অথচ কাল চৈত্রের কড়া রোদে পুড়িয়ে দিচ্ছিল মাঠঘাট। রোদের তাপে মাঠে থাকাও মুশকিল হয়ে পড়েছিল। তবুও জীবনের তাগিদে কৃষকদের কষ্ট করে মাঠে কাজ করতে হয়। কষ্টের মূল্য হিসেবে কি পায়? এবার আলু চাষে ব্যাপক ফলন হলো, কিন্তু দাম পেল মাত্র 5-6 টাকা কেজি। অথচ সেই আলুই ব্যবসায়ীরা শহরে নিয়ে বিক্রি করে 50-60 টাকা কেজি। কষ্টের মূল্য যদি হয় এই সামান্য, তবে চাষ করে কি লাভ? সবকিছুর মূল্য আছে, কেবল কৃষকের ফসলের মূল্য নেই। চাষ করে তারা লাভবান হয়, পায়ের উপর পা তুলে বসে থাকা ব্যবসায়ীরা। মিথি ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছিল। মোহনিয়া বেগম সেলাই করেন, মাঝে মাঝে মিথিও সেলাই করে। সুতোর কাজ মিথি বেশ সুন্দর পারে। আনমনে গুনগুন করে গান গাইছে আর সেলাই করছে। কে কে? মিথি প্রথমে চমকে উঠে, হঠাৎ কে চোখ ধরে। ঠান্ডা হাতখানা তার চোখ ধরে আছে, কেবল স্বল্প হাসির শব্দই শোনা যাচ্ছে। মোহনিয়া বেগম ওপাশ থেকে হাসছে, তাই স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু চোখ ধরেছে কে? হাতে সুই থাকাতে হাত দিয়ে দেখতেও পারছে না। কে চোখ ধরেছে আম্মা? তুই বল, কে হতে পারে? হাসির শব্দ এবার বেশি হলো, গিট গিট কোটে হাসছে। চেনা হাসির শব্দ কানে আসতেই সুই রেখে হাত টেনে ধরে। তুই? হ্যাঁ আমি। আঙ্কেল নিয়ে আসলো। তুই নাকি আমার জন্য মন খারাপ করেছিলি। মিথি অনিমাকে জড়িয়ে ধরে, ওকে বসিয়ে বলে, তোর মনে পড়েনি? হ্যাঁ, পড়েছে বলেই তো আসলাম। স্কুল শেষ হয়ে কিছু ভালো লাগে না রে। আগে ভাবতাম কখন স্কুল শেষ করে বেরিয়ে যাব, আর এখন ভাবি কেন স্কুল জীবন শেষ হলো। অনিমা মিথির হাত টেনে নেয়। আশেপাশে তাকিয়ে দেখলো মোহনিয়া বেগম নেই। মিথি তার লুকোচুরি দৃষ্টি দেখে শুধালো, কি হয়েছে, কি দেখছিস? তোর নাকি পিয়াস ভাইয়ের সাথে বিয়ে। মিথি চমকে উঠল, বিস্মিত নিয়ে জানতে চাইলো, কে বলেছে? আঙ্কেল আসার সময় বলল পিয়াস ভাইকে মিথির সাথে কেমন মানাবে। যখন জিজ্ঞেস করলাম কেন আঙ্কেল, মানালে কি হবে, উত্তরে বলল তোর সাথে পিয়াস ভাইয়ের বিয়ের আলাপ করবে আজ। তুই কি জানিস না? তুই কি রাজি? মিথি এ বিষয়ে কিছুই জানে না, কেউ তো তাকে কিছু বলেও নি। না, আমাকে আম্মা আব্বা কেউ কিছু বলেনি। ও, তাহলে মনে হয় সন্ধ্যায় বলবে। তুই কি বলবি? দেখ প্রহর ভাই। মিথি জানলা দিয়ে তাকায়, পাবেলার প্রহরা যাচ্ছে কোথাও। অনিমা বলছে, আমার কেন জানি প্রহর ভাইকে বেশি ভালো লাগে। পিয়াস ভাই ভালো মনের মানুষ, কিন্তু প্রহরকে কেন জানি ভালো লাগে তা জানি না। তোর সাথে প্রহর ভাইকে বেশ মানাতো। মিথি অনিমার পানে চাইলো, কি বলছে এসব, কার সাথে মিলাচ্ছে? উনি অন্য কাউকে পছন্দ করেন। কি বলিস, কাকে? মিথি সবকিছু খুলে বলল যতটা জানে। অনিমা সব শুনে ভাবছে, আসলে ব্যাপারটা কেমন ঘাপলা লাগছে। মিথির ধারণা সঠিক নয় মনে হচ্ছে। মিথি, মিথি, রাবেয়ার ডাকে মিথি অনিমা দুজনেই দরজার দিকে তাকালো। কি চাচি? মিথিকে দেখেছিস? না, আসেনি তো। দেখো, হয়তো খেলছে কোথাও। রাবেয়া চলে যেতে নাই। চাচি, রুহেল ভাই কোথায়?
সে কোথায় ঘুরে বেড়ায় সেই জানে। একটা কাজ বললে আরেকটা করে। ওরে নিয়ে আর পারি না। আবার কর বিয়ে করবে। ওরে কোন মাইয়া বিয়ে করবে বলতো? অনিমা হেসে ফেলে। মিথিও হেসে উত্তর দিল, চাচি আম্মা, রুহেল ভাইকে বলো যাকে পছন্দ তাকে নিয়ে আসবে। ওরে কে পছন্দ করবে? যে পছন্দ করবে নিশ্চিত তার চোখে সমস্যা। ভালো মাইয়া ওরে পছন্দ করবে না। রাবেয়া চলে গেল। অনিমা আর মিথি জোরে জোরে হাসতে লাগলো। এমন মা থাকলে মান সম্মান শেষ করতে আর কাউকে লাগে না। গরম পড়েছে, কারেন্ট যাচ্ছে মিনিটে মিনিটে। বিরক্তিতে নাক কুচকায় মানুষ। গ্রামীণ পরিবেশ শীতল হলেও চৈত্র মাসে গরম বেশি পড়ে। দিনে শীতল বাতাস থাকলেও রাতে প্রকৃতি গুমট ভাব নেয়। গাছের পাতা নড়ছে না পর্যন্ত। মিথি আর অনিমা রীতিদের বাড়ি গেছে। রুহেল তখন থেকেই রীতির ঘরের সামনে ঘোরাঘুরি করছে, মাঝে মধ্যে উকি মারছে ঘরে। অনিমা আর মিথি তার কাণ্ডে হাসছে আর মজা নিচ্ছে। রাবেয়া বারান্দা থেকে বলে ওঠে, গায়ে কি বিছুটি পাতা ধরেছে? অমন এদিক ওদিক ছুটছিস কেন? না আম্মা, বিছুটি পাতা ধরেনি, কিন্তু মনের মধ্যে জ্বর হাওয়া বইছে। রাবেয়া দূর থেকে কেমন করে দেখলো, কিন্তু কিছু বলল না। মিথি, এই মিথি, ডাকতে ডাকতে মোহনিয়া বেগম এ বাড়ি আসে। অনিমা, রীতি আর মিথি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে আম্মা? পাশ থেকে শার্লিন এদিকে আসছে। মিথি সুরসুর করে গেল, মোহনিয়া বেগমকেও অনুসরণ করে গেল ও বাড়িতে। পথে শার্লিন মুখ ভার করে রাশভারী কণ্ঠে বলে, মিথি, তুই কি পিয়াস ভাইকে পছন্দ করিস? কেন আপা, এমন প্রশ্ন কেন? আহা, আগে উত্তর দে। শার্লিন বাড়তি কথা শুনতে চাইল না। তার আকাঙ্ক্ষা তো মিথির উত্তরের উপর। পছন্দ বললে তো করি। তিনি সম্পর্কে ভাই হন, পছন্দ থাকবে না? আমি সেই পছন্দের কথা বলিনি। তবে মিথি, তাড়াতাড়ি আয়। মোহনিয়া বেগমের ডাকে তাড়াতাড়ি করে গেট পেরিয়ে গেল। শার্লিনের প্রশ্নের উত্তর সে পেল না। অনিমা হয়তো শার্লিনের কথার কিছুটা বুঝতে পেরেছে। মিথি ওর মায়ের পিছু পিছু গেল। খাবার টেবিলের ওখানে বৈঠক বসেছে যেন। বাড়ির সকলেই সেখানে উপস্থিত, বাদ যায়নি মানিক সাহেবও। মিথি বুঝতে না পারলেও অনিমার কথা মনে পড়তেই বুঝতে পারলো কারণটা। প্রহর দৃষ্টি মিথির চোখে মুখে। চোখ কিছু বলছে, কিন্তু চোখের ভাষা সে বুঝতে পারছে না। পাবেল আসিফকে বলছে, কি হবে এবার? ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, নিশ্চিত মিথি রাজি হবে। হুট করে আজই বিয়ের বিষয়ে কথা হবে, জানলে কালকেই বলে দিতাম। সুযোগের অপেক্ষা করতে গিয়ে সময় ফুরিয়ে ফেললাম। প্রহর বরাবরের মতোই নিশ্চুপ। মুখের ভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শমসের দেওয়ান মিথিকে তার পাশে বসতে বলে। মিথি ধীর পায়ে এসে বসলো। তার সোজাসুজি পিয়াস বসে, তার পাশে প্রহর। সামনে তাকালে প্রহরের মাথা নিচু করে রাখা মানুষটার দেখা মিলছে। শার্লিনও প্রহরের দিকে তাকিয়ে অস্থির হয়ে আছে। শমসের দেওয়ান মিথির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জানতে চাইল, আমরা যাচ্ছি তোর আর পিয়াসের বিয়ে দিতে। সবাই রাজি। পিয়াসের সাথে বিয়ে নিয়ে বেশি মত মূলত সুচরিতার ছিল অনেক আগেই। এই নিয়ে কথা হয়েছে। সুলাইমান, মানিক ওরাও দ্বিমত করেনি। ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়ে বিয়ে হবে এমন বলা রাখছিল। তোকে জানানো হয়নি এ বাড়ি আসতে যেন দ্বিধাবোধ না হয়, তাই এখন তোর মতামত শুনতে চাই। সবাই তোর মতের অপেক্ষায় আছে। হ্যাঁ বললেই তবেই এগুলো, আর না বললে থেমে যাবে। এখন সিদ্ধান্ত তোর। মিথি বিস্ময় নিয়ে বসে আছে। আশেপাশের সব পরিচিত মুখ। চাতক পাখির ন্যায় তার উত্তরের আশায় আছে। কারো মুখ ভার, আবার কারো উচ্ছ্বাস। প্রহরের দৃষ্টি মেঝেতে, সামনে তাকানোর সাহস পাচ্ছে না। পিয়াস মিথির মুখপানে তাকিয়ে আছে। মানিক সাহেব মেয়ের উত্তরের আশায় আছে। মোহনিয়া বেগম পাশ থেকে ভরসা দিয়ে বলতে বলছে। মিথি তার বাবার আকুলতা বুঝতে পারলো। বুঝলো তারা খুশি এই সম্পর্কে। সবার দৃষ্টি আর জানার আগ্রহ শেষ হলো। মিথির উত্তর এলো, সবাই যখন রাজি আমার কোনো সমস্যা নেই। একটা কথায় প্রায় সকলেই খুশি হলো। আনন্দে হেসে উঠল অনেকে। দুজনের মিথির উত্তর শোনার সঙ্গে সঙ্গে প্রহর চোখ তুলে তাকিয়েছিল। তার চোখে উচ্ছ্বাস না থাকলেও বিষাদও ছিল না। আশেপাশের মানুষগুলোর ওই আনন্দ দেখে প্রহরের আর সহ্য হলো না। সে উঠে পড়ে, কাজের বাহানা দিয়ে ঘরে চলে গেল। পিছু পিছু গেল পাবেল আর হাসিব। শার্লিন ওদের যাওয়ার দিকে একবার তাকায়, আরেকবার মিথির দিকে। কি হবে শেষে? কেউ আনন্দে মেতে উঠবে, কারো হৃদয় ভাঙবে, কেউ অসহ্য যন্ত্রণা নিয়েও হাসবে। মধ্যরাত, কেউ কোথাও জেগে নেই। চারিদিকে অন্ধকার।
গ্রামের ভেতরে সরু রাস্তা অব্দি কোনো আলোই দেখা যাচ্ছে না। আকাশের চাঁদের আলোয় কাছাকাছি দেখা যাচ্ছে। বসন্তের হাওয়া বইছে, সে হাওয়া কারো হৃদয়ে ঝড় তুলছে, তুফানের ন্যায় হৃদয়ের ভেতর লণ্ডভণ্ড করে দিচ্ছে। প্রহর ছাদের সেই পুরনো কাঠের চেয়ারটায় বসে আছে। ঘুমাতে চেষ্টা করেও যখন ব্যর্থ সে, নিশ্চুপে দুজনের পাশ থেকে উঠে ছাদে এলো। তাদের কত কথা উপেক্ষা করেছে, সবই বুঝতে আবার বুঝছে না। তাদের কথা অনুযায়ী সেও ভাবছে, কিন্তু উত্তর অন্য আসছে। ভালোবাসলে প্রকাশ করতে হয়, কিন্তু যদি সে অন্যের হওয়ার দলিলে রয়, তবে কেমন হবে প্রকাশিত অনুভূতি? পৃথিবী বলে ভালোবাসা প্রকাশ করো, হৃদয় তাই বলে, কিন্তু বিবেক বলে ভয়ঙ্কর কিছু হতে পারে হলে প্রকাশিত অনুভূতির মূল্য। প্রহর খানিকক্ষণ থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভোর ও রাতের শুকতারার দেখা মিলে। যখনই চারিদিকে হাওয়া থেমে গেল, চাঁদের পাশে শুকতারার দেখা মিলল। প্রহর চোখ খুলে তাকালো। চোখ দুটোতে শান্তির ঘুম প্রয়োজন, কিন্তু তার হচ্ছে কই। সামনে যত এগোয় দুঃখ করা আরো জেকে ধরছে। চেয়ার ছেড়ে উঠে পড়ে, চোখের চশমাটা খুলে হাতে নেয়, আকাশ পানে তাকিয়ে নেয়, বলে